থাকবে। গ্রাফটা বাইডিরেকশনাল থাকতে পারে, ইউনিডিরেকশনাল থাকতে পারে। মোস্ট অফ দ্যা কেস এটা বাইডিরেকশনালি থাকে। তো কোয়েশ্চেন বুঝে অ্যান্সার করবা। আর পাশে হচ্ছে একটা কস্ট ম্যাট্রিক্স দেওয়া থাকবে অথবা তোমার ফিগারের মধ্যে কস্ট গুলো অ্যাসাইন করা থাকবে। তো আমাদের ডায়নামিক অ্যাপ্রোচ এর জন্য আমরা এই ফর্মুলাটা এপ্লাই করব। এই ফর্মুলার ক্ষেত্রে একটু আমরা নোটিস করি প্যারামিটার গুলো আসলে কি আছে। একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিকার্সিভ ফাংশন দিয়ে করা হচ্ছে। রিকার্সিভ ফাংশন বলা হচ্ছে এই কারণে, এখানে এই যে আমরা জি ফাংশনটা ইউজ করছি, ভিতরেও কিন্তু আমরা আবারও রিপিটেডলি নিজেই নিজেকে ফাংশনটা কল করছে। জি ফাংশন নিজেই নিজেকে কল করছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি রিকার্সিভ প্রসিডিউর। এখন এখানে ১ম যে প্যারামিটারটা আছে i সেটা ইন্ডিকেট করছে কারেন্ট পজিশন। আর পাশে যে প্যারামিটারটা আছে s এটা ইন্ডিকেট করছে নন ভিজিটেড লোকেশনের সেট। তো স্টার্টিং এ আমরা যেটা করছিলাম, এ থেকে অন্য সকল ভার্টেক্সে আমাদেরকে ভিজিট করতে হবে এক্সাক্টলি একবার এবং সবগুলো ভিজিট করার পরে আবার আমাদেরকে স্টার্টিং লোকেশনে ব্যাক করতে হবে। তো এখন আমরা এ থেকে খেয়াল করো, এ থেকে এই যে ফার্স্টে দেখো ১ম যে প্যারামিটার সেখানে i এর ভ্যালু বসিয়েছি a। আর এই মুহূর্তে বি, সি, ডি ৩ জনই হচ্ছে আনভিজিটেড লোকেশনের সেটে পড়বে। এজন্য s যেহেতু সেট এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে BCD কে রেখেছি। তারপরে এই রাইট হ্যান্ড সাইডে যদি খেয়াল করো, এখানে কি আছে? মিন j বিলংস টু s। j হচ্ছে এমন একটা এলিমেন্ট যে s সেটে বিলং করে। তাহলে s সেটে আছে BCD, j এর ভ্যালু হতে পারে b অথবা c অথবা d। এখন এট আ টাইম একটাই হবে। কিন্তু আমাকে অল্টারনেটিভ সবগুলো অ্যাপ্রোচ ট্রাই করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি ১ম বার ধরলাম j এর ভ্যালু b। তাহলে এখানে আমার লেখা হলো কস্ট অফ a, b মানে a থেকে b তে যাওয়ার কস্ট বা ডিসট্যান্স যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। প্লাস g অফ j, s মাইনাস j। j কত? j হচ্ছে এখন b। এই যে আমি a থেকে b তে গিয়েছি। সো j এর ভ্যালু হচ্ছে b। এবং এখানে আমরা কি করছি? সেকেন্ড প্যারামিটার অলওয়েজ কি ইন্ডিকেট করে? নন ভিজিটেড লোকেশনের সেট। সো একটু আগে আমাদের নন ভিজিটেড লোকেশনে কি ছিল? BCD। এখন কিন্তু আমরা B কে ভিজিট করে ফেলেছি। সো BCD থেকে B কে বাদ দিচ্ছি। এই যে BCD থেকে মানে S থেকে J অর্থাৎ B কে বাদ দিচ্ছি। তাহলে আল্টিমেটলি এখানে থাকবে কত? CD। এই একই অ্যাপ্রোচে আমরা ১ম বার J এর ভ্যালু B ধরেছি, পরের বার J এর ভ্যালু C ধরেছি, এর পরের বার J এর ভ্যালু D ধরেছি। এবং অ্যাকর্ডিংলি এই পার্টটা আমাদের ভ্যালু চেঞ্জ হবে। মানে S এর ভ্যালু চেঞ্জ হবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমরা A থেকে B মানে এই ১ম পার্টের ভ্যালু গুলো কোয়েশ্চেনে দেওয়া আছে। কিন্তু এই যে রিকার্সিভ ফাংশন এগুলোর ভ্যালু আমি জানি না। সো এই পার্ট গুলো এখনো আননোন, এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা ১ম বার হচ্ছে g অফ b, cd এটার ভ্যালু ফাইন্ড আউট করতে যাচ্ছি। এখন এটার ভ্যালু যখন ফাইন্ড আউট করব, এটাও অলমোস্ট সেম প্রসিডিউর এ যাবে কারণ ওইটাও একই ফাংশন, g ফাংশন। কিন্তু এখন i এর ভ্যালু হচ্ছে b, s এর ভ্যালু হচ্ছে cd। সো আমরা এখন যেটা করব b থেকে c তে যাবো একবার, b থেকে d তে যাবো একবার। সেম প্রসিডিউরে আমাদের এই ১ম প্যারামিটার গুলোর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে কিন্তু পরের অংশগুলোর ভ্যালু কোয়েশ্চেনে নেই। দ্যাটস ওয়াই আমরা এগুলোর জন্য আবারও আরেকটা স্টেপ এপ্লাই করব। তো এখন যেটা করছি g অফ c, d। এখন একটাই অ্যাপ্রোচ আছে c থেকে d। তাহলে c থেকে d তে যাওয়ার কস্ট প্লাস d থেকে এই অংশটা একটু খেয়াল করি। d থেকে কোথায় যাচ্ছি? s এর ভ্যালু d, j এর ভ্যালু d। সো d থেকে d বাদ দিলে আল্টিমেটলি হচ্ছে ফাঁকা সেট। যেহেতু সেট কোনো এলিমেন্ট না থাকলে সেক্ষেত্রে আমরা নাল সেট বা ফাঁকা সেট বসাবো। আচ্ছা, এখন আরো একটা জিনিস খেয়াল করতে হবে। এই ১ম অংশের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে। কিন্তু এই অংশটা মনে হচ্ছে যেটা রিকার্সিভ কল করছে। কিন্তু এখানে আসলে যাওয়ার আর কোনো ভার্টেক্স বাকি নেই। সকল ভার্টেক্সকে আমরা ভিজিট করে ফেলেছি। এই অবস্থায় ক্লাস যেটা বলেছিলাম যখন এই সেকেন্ড প্যারামিটার ফাঁকা সেট হবে দ্যাট মিনস সকল ভার্টেক্স ভিজিটেড, তখন আমার কাজ হচ্ছে আমার কারেন্ট পজিশন যেখানেই থাকুক না কেন সেখান থেকে স্টার্টিং ভার্টেক্সে জাম্প করা। দ্যাট মিনস এখানে আমি ডি থেকে এ তে যাওয়ার কস্ট যে 4 সেটা এড করব। এই যে ডি থেকে এ তে যাওয়ার কস্ট 4। একইভাবে এখানে আছে সি, ফাঁকা সেট। তার মানে সি থেকে এ তে যাওয়ার কস্ট দ্যাট মিনস 5। এই হচ্ছে সেই 5। এভাবে করে সবগুলো কস্ট বের করলাম। বের করে এই যে এখানে আমরা ভ্যালু গুলোকে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে একটা, একটা করে এরকম ভাবে ভ্যালু ক্যালকুলেট করব। সো আমার মনে হয় বাকিটা পারবে। মনে পড়েছে? যার সমস্যাটা ছিল? যে কোয়েশ্চেন করেছিলে? জি ম্যাম। আচ্ছা, আর ব্যাক ট্র্যাকিং এর যে সিস্টেমটা মানে কস্ট তো এভাবেই ক্যালকুলেট করবে। পুরোটা ক্যালকুলেট করার পরে ব্যাক ট্র্যাকিং এর যে ওয়েটা ছিল ম্যাম রো রেডিউসার যেটা ছিল ওইটাতে একটু প্রবলেম আছে। হ্যাঁ, দেখাচ্ছি। এটা শেষ করি। এখানে ধরো আমাদের লাস্টে কস্ট ছিল 10। আমরা মানে শর্টেস্ট পাথ বা অপটিমাল ট্যুর এর কস্টটা কিভাবে ক্যালকুলেট করে এটা একটু দেখি। এখানে যে 10 এসেছে, 10 কিভাবে আসছিল? আমাদের ৩ টা পাথ ছিল। A থেকে B, A থেকে C, A থেকে D। এর মধ্যে ১৫, ১৪, ১০। ১০ ছিল মিনিমাম। ১০ কোথা থেকে আসছে? লাস্ট অপশন থেকে। লাস্ট অপশন কোনটা? A থেকে D। সো আমরা ফার্স্টে
অপটিমাল ট্যুরে লিখে ফেললাম A থেকে D। এখন এই A থেকে D এর যে পুরো পাথটা ছিল সেখানে আরো কিছু অংশ ছিল। সেটা কি? G of D, BC। এখন এই G of D, BC আমি কোথায় ক্যালকুলেট করেছি ওখানে একটু আমরা চলে যাব। এই যে এখানে। তো এই G of D, BC তে ২ টা ভ্যালু ছিল ১১ এবং ৭। আমরা মিনিমামটাকে সিলেক্ট করেছি ৭ মানে সেকেন্ড অপশনটা। সেকেন্ড অপশনে কি ছিল? D, C। আচ্ছা D, C তার মানে এখন আমি নিশ্চিত A থেকে D এরপরে D থেকে C তে যাচ্ছে। ফাইন D থেকে C তে গেল। এখন এই D থেকে C তে যাওয়ার পরেও কিছু বাকি অংশ ছিল। সেটা কি? G of C, B। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে G of C, B এর ভ্যালু কত? তাহলে এটা যেখানে ক্যালকুলেট করেছি ওখানে চলে যাই। G of C, B আমাদের একটাই অল্টারনেটিভ পাথ ছিল সেটা হচ্ছে 4। তার মানে আমরা কোথায় গিয়েছি? C থেকে B তে গিয়েছি। আচ্ছা C থেকে B তে গিয়েছি। সো আমরা এটাকে আপডেট করে ফেলি। এই যে A থেকে D থেকে C এর পর্যন্ত ছিল। এখন আমরা C থেকে B তে যাচ্ছি। B পর্যন্ত আপডেট করলাম। এখন আমরা এখানে যদি একটু ফোকাস করি, এই যে এটা নিয়েছিলাম C of B, C, B এরপর আমাদের আরো একটা অংশ ছিল। সেটা কি? B থেকে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? স্টার্টিং ভার্টেক্স। সো আমি এখানে সুন্দরভাবে আপডেট করে দিতে পারবো B থেকে স্টার্টিং ভার্টেক্স A তে যাবে। সো এটা হচ্ছে আমাদের অপটিমাল ট্যুর। এটা হচ্ছে অপটিমাল ট্যুরের কস্ট 10 আর এই পুরোটা হচ্ছে অপটিমাল ট্যুর। এইটুকু ছিল আমাদের আ ডায়নামিক অ্যাপ্রোচ। এরপরে আছে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড। ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড এর বিষয়টা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে যে যখন আমাদের ডায়নামিক অ্যাপ্রোচ দিবে তখন সেলফ লুপ না থাকলে সেখানে বসে 0 আর ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড এ বসে ইনফিনিটি। তো মেইন প্রসিডিউরটা একটু ফোকাস করি। এখানে যেটা করা হয় রো মিস রিডাকশন, কলাম রিডাকশন। মিস বলো। কোশ্চেনে কি মানে হচ্ছে বলে দিবে যে ডাইনামিক ইউজ করেন না হলে ব্রাঞ্চ হ্যাঁ, এন্ড বলে দিবে। বাউন্ড? তো এখানে রো রিডাকশন এবং কলাম রিডাকশন ফার্স্টে আমাদের কাজ কি? আমাদেরকে যে স্টার্টিং ভার্টেক্সটা দিয়েছে, ম্যাট্রিক্সটা দিয়েছে সেটা নিয়ে নিলাম। এখন এই ম্যাট্রিক্স থেকে আমার ১ম যে রিডিউস ম্যাট্রিক্স N1 আমাকে তৈরি করতে হবে। ১ম ধাপ রো রিডাকশন। দ্যাট মিনস প্রত্যেকটা রো থেকে মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করা। এই রো থেকে মিনিমাম ভ্যালু ৩। আমি বোল্ড করেছি, তোমরা মার্ক করে দিবে স্কোয়ার বা সার্কেল এরকম করবে। সেকেন্ড রো থেকে মিনিমাম ভ্যালু ২। ২ জায়গায় আছে, ২ জায়গায় মার্ক করেছি। থার্ড রো থেকে ২, ফোর্থ রো থেকেও ২। এখন আমাদের এই স্টেপে গিয়ে কাজ হচ্ছে যে যেই মিনিমাম ভ্যালুগুলোকে আমি ফাইন্ড আউট করেছি সেগুলোকে করেসপন্ডিং প্রত্যেকটা রো এর মানে ওই রো এর প্রতিটা সেল থেকে সাবট্রাক্ট করা। যেমন এখানে পেয়েছি ৩। তাহলে এই রো এর প্রত্যেকটা সেল থেকে ৩ কে সাবট্রাক্ট করতে হবে। এখন ইনফিনিটি থেকে ৩ সাবট্রাক্ট করা না করা আসলে একই বিষয়। সো ইনফিনিটি থাকবে। ৫ থেকে ৩ সাবট্রাক্ট করে ২ পেয়েছি, ৭ থেকে ৩ সাবট্রাক্ট করে ৪ পেয়েছি, ৩ থেকে ৩ সাবট্রাক্ট করে 0 পেয়েছি। সিমিলারলি এখানে প্রতিটা সেল থেকে আমি ২ সাবট্রাক্ট করে এই রোটা পেয়েছি। এইখানের প্রতিটা সেল থেকে আমি ২ সাবট্রাক্ট করে এই রোটা পেয়েছি। একইভাবে এখানে মিনিমাম ছিল ২। তাহলে প্রতিটা সেল থেকে ২ সাবট্রাক্ট করে এটা পেয়েছি। এই হচ্ছে রো রিডিউসড করার পরে। এখন আমার কাজ হচ্ছে এই সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কলাম রিডাকশন এর ধাপে যাওয়া। তো কি করব? প্রতিটা কলাম থেকে মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করব। তাহলে ১ম কলাম থেকে মিনিমাম ভ্যালু 0, সেকেন্ড কলাম থেকে 0 ২ জায়গায় আছে, থার্ড কলাম থেকে ১, ফোর্থ কলাম থেকে 0। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কলাম রিডাকশন করা। কিভাবে করব? এই যে কলামের যে মিনিমাম ভ্যালু, কলামের প্রতিটা সেল থেকে সেই মিনিমাম ভ্যালুকে সাবট্রাক্ট করা। তাহলে এখানে যেহেতু 0 সাবট্রাক্ট করা না করা একই কথা। আল্টিমেটলি যা ছিল তাই থাকবে। একইভাবে এখানেও 0, সেকেন্ড কলাম সেম থাকবে। এখানে একটা বিয়োগ হবে ১। তাহলে এই কলামের প্রতিটা সেল থেকে ১ সাবট্রাক্ট হবে। দেখো ৪ থেকে ১ সাবট্রাক্ট হয়েছে, ৩, ২ থেকে ১, ১, ইনফিনিটি থেকে সাবট্রাক্ট হলে কিছুই বোঝার উপায় নেই। সো সেম আছে। ফার্স্টে যে রোটা ম্যাম রিডিউস করলেন ওইটাই কি আবার এখানে এসে কলাম রিডিউস করতেছেন, কলামে রিডিউস করতেছেন নাকি ওই টেবিলটাই? কি? বুঝি নাই। ম্যাম ফার্স্টে তো রো রিডিউস করলেন না, হ্যাঁ। এখন কি ওই কলামটায় যে রেজাল্টটা আসলো ওই কলামটায় কি আপনি এখন কলাম মানে রিডিউস করতেছেন? না, না। এই ১ম যে ম্যাট্রিক্স ছিল সেখান থেকে আমার কাজ ছিল প্রতিটা রো থেকে মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করা। জাস্ট সিলেক্ট ১ম টেবিলে বা ১ম ম্যাট্রিক্সে। এখানে আমরা শুধু মিনিমাম ভ্যালুগুলোকে সিলেক্ট করেছি রো ওয়াইজ। এই ম্যাট্রিক্সে, সেকেন্ড ম্যাট্রিক্সে আমাদের ১ম কাজ ছিল সেই মিনিমাম ভ্যালুগুলোকে সাবট্রাক্ট করা। মানে রো রিডাকশন করা। প্রতি রো এর ওই রো এর করেসপন্ডিং প্রতিটা সেল থেকে। বিয়োগ করার পরে একই সাথে এই ম্যাট্রিক্সে আরো একটা কাজ করা হয়েছে। সেটা হচ্ছে প্রতিটা কলাম থেকে মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করা। অনলি সিলেক্ট। তারপরে আমরা যখন থার্ড ম্যাট্রিক্সে গিয়েছি, থার্ড ম্যাট্রিক্সে গিয়ে আমাদের কাজ ছিল ওই সিলেক্টেড যে মিনিমাম ভ্যালু গুলো আছে কলাম ওয়াইজ সেগুলোকে সাবট্রাক্ট করা। এবার হচ্ছে ওই কলামের প্রতিটা সেল থেকে মানে কলাম রিডাকশন।
প্রথম ধাপে প্রতিটা রো থেকে মিনিমাম ভ্যালু সিলেক্ট হয়েছে। সেকেন্ড ধাপে প্রথমে আমি প্রতিটা রো এর ওই করেসপন্ডিং সেলের যতগুলো সেল আছে সেগুলো থেকে সাবট্রাক্ট করেছি। মানে রো রিডাকশন কমপ্লিট করেছি। রো রিডাকশন কমপ্লিট করেছি এবং একই সাথে এরপরে এই সেইম ম্যাট্রিক্সে প্রতিটা কলাম থেকে মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করেছি। মানে বোল্ড করে রেখেছি। তারপরে থার্ড ম্যাট্রিক্সে যেটাকে আমরা বলছি রিডিউস ম্যাট্রিক্স ফর N1 এইখানে আমরা প্রতিটা কলাম থেকে যেই মিনিমাম ভ্যালুগুলোকে সিলেক্ট করেছি সেই করেসপন্ডিং কলামের প্রতিটা সেল থেকে সাবট্রাক্ট করেছি। মানে কলাম রিডাকশন করেছি। তারপরে আমাদের কাজ হচ্ছে এই রিডাকশন ম্যাট্রিক্স এর কস্ট ক্যালকুলেট করা। সেটা কিরকম? যেই ভ্যালুগুলোকে আমরা সিলেক্ট করেছি মিনিমাম হিসেবে প্রতিটা রো থেকে এবং প্রতিটা কলাম থেকে সেগুলোকে জাস্ট যোগ করা। যেরকম প্রথম রো থেকে মিনিমাম ছিল ৩, এই হচ্ছে সেই ৩। সেকেন্ড রো থেকে মিনিমাম ছিল ২, এটা সেই ২। থার্ড রো থেকে মিনিমাম ছিল ২, ২। ফোর্থ রো থেকে মিনিমাম ছিল ২, ২। আর কলাম থেকে এখানে 0, এখানে 0। থার্ড কলাম থেকে ছিল ১, এই হচ্ছে সেই ১। আর ফাইনালি এই কলামেও 0। তো সবগুলো যোগ করার পর আমরা পেয়েছি ১০। এটা হচ্ছে আমাদের N1 ম্যাট্রিক্স এর কস্ট। এরপর আমাদের কি ছিল? যে এখন আমরা A থেকে B তে যাবো। মানে যতগুলো ওয়ে আছে সবগুলাই ট্রাই করব। A থেকে B, C, D। সো একটা দেখাচ্ছি A থেকে B। A থেকে B তে যখন যাবো তার মানে A থেকে ফ্রম এ আছে A, টু তে আছে B। তো ফ্রম এ যেটা থাকবে অর্থাৎ A তার রো বরাবর সবাই হবে ইনফিনিটি। তার রো বরাবর সবাই ইনফিনিটি। 2 তে যে আছে অর্থাৎ ডেস্টিনেশন B তার কলাম বরাবর সবাই ইনফিনিটি। এই যে B এর কলাম বরাবর সবাই ইনফিনিটি এবং অপোজিট ডিরেকশন অর্থাৎ A থেকে B তে যাচ্ছি তার মানে B থেকে A যে সেলটা আছে এই সেলটা সেটা হচ্ছে ইনফিনিটি। তো এগুলো করার পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে রো রিডাকশন, কলাম রিডাকশন। তার মানে সেকেন্ড ম্যাট্রিক্স থেকে এখন আমাকে মিনিমাম ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে রো ওয়াইজ। প্রথম রোতে মিনিমাম ভ্যালু নেই, সেকেন্ড রোতে 0, থার্ড রোতে 1, ফোর্থ রোতে 0। সো এই অনুযায়ী আমি রো রিডাকশন করেছি। দ্যাট মিনস সাবট্রাক্ট করে থার্ড ম্যাট্রিক্স পেয়েছি। এরপর আমার কাজ হচ্ছে থার্ড ম্যাট্রিক্স থেকে কলাম ওয়াইজ মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করা। প্রথম কলামে মিনিমাম ভ্যালু হচ্ছে 2, সেকেন্ড কলামে মিনিমাম ভ্যালু নেই, সবাই ইনফিনিটি। থার্ড কলামে মিনিমাম ভ্যালু 0, ফোর্থ কলামেও মিনিমাম ভ্যালু 0। সো আল্টিমেটলি ভ্যালু সাবট্রাক্ট হয়ে প্রথম কলামটা শুধু চেঞ্জ হবে, বাকিগুলো আনচেঞ্জডই থাকবে। তো এরপর আমরা N2 ম্যাট্রিক্স এর কস্ট ক্যালকুলেট করব। সেটা কিভাবে? ফার্স্ট হচ্ছে A থেকে B তে যাচ্ছি। সো A থেকে B তে যাওয়ার কস্ট কত? এই যে দেওয়া আছে। A থেকে B তে যাওয়ার কস্ট হচ্ছে ২। তারপর হচ্ছে আমি যেই ম্যাট্রিক্সটা দিয়ে কাজটা শুরু করেছি দ্যাট মিনস এটা আমার রিডিউস ম্যাট্রিক্স N1 ছিল। N1 ম্যাট্রিক্স তৈরির কস্ট ছিল 10, আগের স্লাইড থেকে পেয়েছি। আর এই কারেন্ট ইটারেশনে বা কারেন্ট স্টেপে আমাদের কত রো রিডাকশন এবং কলাম রিডাকশন হয়েছে। রো রিডাকশন হয়েছে কত? ১ আর কলাম রিডাকশন হয়েছে ২। সো আল্টিমেটলি যোগফল হচ্ছে ৩। সব নিয়ে আসলো 15। এটা হচ্ছে আমাদের N2 এর কস্ট। একইভাবে আমাকে A থেকে C এবং A থেকে D এর জন্য কস্ট ক্যালকুলেট করতে হবে। একটা আসবে মানে N2, N3, N4 এভাবে আসবে। N2 আসলো 15, N3 13, N4 10। এর মধ্যে মিনিমাম হচ্ছে N4। সো আমরা N4 বা A থেকে D কে চুজ করব। তাহলে এখন সিলেক্টেড যে আমি A থেকে D তেই যাচ্ছি। D থেকে D তে যাওয়ার পরে আমার পরবর্তী স্টেপ হচ্ছে A থেকে D ফিক্সড হলো। এখন D থেকে B তেও ট্রাই করতে হবে, D থেকে C তেও ট্রাই করতে হবে। তার মানে আবার ২ টা ওয়ে। তার মানে আমি শুরু করেছি এবার N4 ম্যাট্রিক্স দিয়ে। এখন N4 থেকে N5 এবং N6 ২ টা ম্যাট্রিক্স তৈরি হবে। সো আমি এখন কোথায় যাচ্ছি? D থেকে B। সো D এর রো বরাবর সবাই ইনফিনিটি, B এর কলাম বরাবর সবাই ইনফিনিটি এবং অপোজিট ডিরেকশন অর্থাৎ B থেকে A একদম পুরোটা আরকি লাস্ট টু ফার্স্ট। B থেকে A এই সেলটাতে আমাদের বসবে ইনফিনিটি। সো সবকিছু হওয়ার পরে আগের মতো আমরা রো রিডাকশন, কলাম রিডাকশন করে N5 ম্যাট্রিক্স পেয়েছি। এবং এখন আমরা আসলে কোথায় যাচ্ছিলাম? D থেকে B। সো D থেকে B তে যাওয়ার কস্ট কোয়েশ্চেনে দেওয়া আছে 0। সো 0 এটা কোন ম্যাট্রিক্স? N4। N4 ম্যাট্রিক্স এর কস্ট আমরা আগের স্লাইডে পেয়েছি 10 আর কারেন্ট ইটারেশনে রো রিডাকশন এবং কলাম রিডাকশন এর কস্ট হচ্ছে 4। সো আল্টিমেটলি হচ্ছে 14। সো একইভাবে আমরা N6 বের করেছি। মানে B তে না গিয়ে C তে যদি যাই তার জন্য সেটা আসছে 10। সো কম্পারেটিভলি N6 এর কস্ট হচ্ছে কম আসছে। তো স্বাভাবিকভাবে আমরা N6 বা C তে যাব। তো এখন আমরা C কে চুজ করে ফেললাম। তো বাকি আছে একটা B। তো অবশ্যই C থেকে B তেই যেতে হবে এবং আমরা এখান থেকে যে ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে N7 এবং এটা আমাদের লাস্ট ম্যাট্রিক্স যেহেতু আমাদের কোয়েশ্চেনে ৪ টা ভার্টেক্স এর কথাই বলা আছে। তো লাস্ট যে ম্যাট্রিক্সটা আসবে সেখানে অবশ্যই প্রতিটা সেলের ভ্যালু হবে ইনফিনিটি যদি তোমার ভিতরে কোনো ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। আর N7 ম্যাট্রিক্স এর কস্ট ক্যালকুলেট করে আমরা একটাই তো রেজাল্ট পাবো, তো ১০। তো এই হচ্ছে আমার অপটিমাল ট্যুর এর কস্ট। আর অপটিমাল ট্যুর কোনটা? এখানে অলরেডি যেই পাথটা আসছে এটাই হচ্ছে আমার অপটিমাল ট্যুর। জাস্ট যেহেতু এটা ট্যুর স্টার্টিং ভার্টেক্স এ ব্যাক করবে, আমি জাস্ট লাস্টে স্টার্টিং ভার্টেক্সটা এড করে দিব। মানে আমার ট্যুরের সময় আমি লিখব A to D, D to C, C to B and B to A। সো এই হচ্ছে আমাদের আ
ব্রাঞ্চ এন্ড বাউন্ড মেথড। ম্যাম এটাতে কি সবগুলো আঁকা লাগবে? ফিগার তো একবারই আঁকবা উপরে, আর ম্যাট্রিক্স তো করতেই হবে। ম্যাট্রিক্স না করলে কিভাবে কাজ করবা? ম্যাম ডি থেকে কি বিতে আগে যাওয়া যাবে না? যাওয়া যেতে পারে তোমার যদি কস্ট কম আসে, এটা তো ফিক্সড কিছু না। আমাদের ক্ষেত্রে যাওয়া মানে এই কোশ্চেনের ক্ষেত্রে যাওয়া যাবে না। তার কারণ হচ্ছে দেখো, ডি থেকে যখন আমি বিতে যাচ্ছিলাম কস্ট ছিল 14, আর ডি থেকে যখন সিতে যাচ্ছিলাম কস্ট ছিল 10। অবশ্যই আমি রিডিউসটা নিব, এজন্য সিতে গিয়েছি। তোমার কোশ্চেনে যদি অন্যরকম কিছু আসে, ভ্যালু চেঞ্জ আসে, বিটা কম আসে, অবশ্যই বিতে যাবে। নেক্সট, চাইনিজ পোস্টম্যানটা বলে দেবেন? চাইনিজ পোস্টম্যানে হচ্ছে আমাদের প্রথম কাজ যেটা, যে টোটাল কস্টটা ক্যালকুলেট করা। মানে তোমাকে তো একটা ওয়েটেড গ্রাফই দেওয়া হবে, সেই ওয়েটেড গ্রাফে টোটাল ওয়েট বা টোটাল কস্ট ক্যালকুলেট করবে। তারপর খুঁজে বের করবে যে ওখানে কোনো অড ডিগ্রি ভার্টেক্স আছে কিনা। যেগুলো থাকবে সেগুলোকে সিলেক্ট করবে, মানে ওগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করবে, মার্ক করবে আরকি। তারপর ৩ নাম্বার কাজ হচ্ছে ওই অড ডিগ্রির যতগুলো ভার্টেক্স আছে তাদের দিয়ে কতগুলো পেয়ার তৈরি করা যায়, অল পসিবল পেয়ারের কম্বিনেশন লিখবে। পেয়ার মিন্স একটা তো আর হবে না, ২ টা করে এভাবে পেয়ার তৈরি করবে। তো পেয়ার তৈরি করার পরে আমাদের কাজ হচ্ছে যতগুলো পেয়ার তৈরি করা গেছে সবগুলো পেয়ারের কস্ট ক্যালকুলেট করা। তো আমরা এখানে সবগুলো পেয়ারের কস্ট ক্যালকুলেট করেছি। এর মধ্যে যেটা মিনিমাম, যেমন এখানে মিনিমাম হচ্ছে 7, এটা কোন পেয়ার থেকে আসছে? এই পেয়ারটা থেকে, জিএফ এবং বিসি। তো এই পেয়ারটার মধ্যে আমাদের মানে এটার পরে স্টেপ 4 এর পরে যেটা থেকে আমি মিনিমাম কস্ট পেয়েছি, এরপর আমাকে একটা মডিফাইড গ্রাফ আঁকতে হবে, ড্র করতে হবে। সো এই মডিফাইড গ্রাফে যেটা হবে, এই মিনিমাম পেয়ারটার মধ্যে আমাকে একটা করে এক্সট্রা এজ এড করতে হবে। তার মানে জিএফ এর মধ্যে আমি এখানে একটা এক্সট্রা এজ এড করব, বিসির মধ্যে আমি এখানে একটা এক্সট্রা এজ এড করব, এবং এগুলো সেম কস্ট ক্যারি করবে। আগের জিএফ যেরকম 4 ক্যারি করতো, এখানেও 4 ক্যারি করবে। এখানে বিসি যেমন 3 ক্যারি করতো, এখানেও বিসি 3 ক্যারি করবে। তো এটা মডিফাইড গ্রাফটা অবশ্যই ড্র করতে হবে স্টেপ 4 এর পরে। এরপর আমাদের কাজ হচ্ছে টোটাল কস্ট। আরেকবার একটু বলবেন কখন ড্র করব? যেটা মিনিমাম কস্ট দিবে। মানে এই যে আমরা স্টেপ 3 তে যে অল পসিবল পেয়ারের একটা সেট তৈরি করলাম, অনেকগুলো সেট তৈরি করলাম, এগুলোর থেকে প্রত্যেকটা থেকে কস্ট ক্যালকুলেট করব। যে প্রথম থেকে আমি পেয়েছি 11, সেকেন্ড পেয়ার থেকে পেয়েছি 9, থার্ড পেয়ার থেকে পেয়েছি 7। যেটা লিস্ট কস্ট ক্যারি করবে সেই সেটটার মধ্যে বা সেই পেয়ারটার মধ্যে আমরা একটা করে এক্সট্রা এজ এড করব। এই যে জিএফ এবং বিসি, জিএফ এর কস্ট ছিল 4, নতুন যে এজ এড করেছি তার কস্টও 4। বিসির কস্ট ছিল 3, নতুন যে এজ এড করেছি তার কস্টও 3। সো এটা করার পরে এই মডিফাইড গ্রাফ ড্র করার পরে আমাদের কাজ হচ্ছে টোটাল কস্টটা আবার ক্যালকুলেট করা। স্টেপ 1 এ আমাদের টোটাল কস্ট ছিল 53, তার সাথে এখন এই 4 আর 3 মানে 7 যোগ হয়েছে। সো টোটাল কস্ট হচ্ছে 60। এটা হচ্ছে অপটিমাল ট্যুরের কস্ট। এরপরে আমাদের কাজ হচ্ছে অপটিমাল ট্যুরটা ফাইন্ড আউট করা। অপটিমাল ট্যুরটা করার সময় আমাকে মাথায় রাখতে হবে, কোশ্চেনে অবশ্যই স্টার্টিং ভার্টেক্স দেওয়া আছে। সো স্টার্টিং ভার্টেক্স যেখান থেকে শুরু করব সেখানে এসে ব্যাক করবে, এবং প্রতিটা এজকে এক্সাক্টলি একবার ভিজিট করতে হবে। কোনো অবস্থাতেই কোনো এজকে রিপিট করা যাবে না। যেমন, আর এটার অ্যান্সার একই রকম হবে সবার সেটাও না, ডিফারেন্ট অ্যান্সার আসতেই পারে। কিন্তু আমাকে এইটুকু মেক সিওর করতে হবে যে প্রতিটা এজ এক্সাক্টলি একবার ভিজিট হয়েছে এবং স্টার্টিং ভার্টেক্স এবং এন্ডিং ভার্টেক্স সেম আছে। ঠিক আছে? জি মিস। মিস, লেকচার 12 ফ্লয়েড ওয়ারশেল। ব্যাকওয়ার্ডে যাবে না, সামনে বলো। নেক্সট। মিস আমি জাস্ট বলবো হচ্ছে যে পরে আমার বলবে, কি প্রত্যেকটা পরে ক্যালকুলেশন। বলবে। ওকে ওকে মিস। নেক্সট। আমরা এখন 14 তে আছি, 14 এর পরে ম্যাম 15 নম্বরটা একটু বলো, 15 কোথায় সমস্যা বলো। ম্যাম 15 একদম শেষের দিকে, যে যখন হচ্ছে আমাদের সাইকেল হবে। হুম। হ্যাঁ ম্যাম, এখানে মানে 5C3 কেন হলো? মানে 5 আমার কিভাবে আচ্ছা, হলো? মানে এটা রুলসটা কি অ্যাকচুয়ালি ইসি ই প্রাইম, তাই তো?
ই মানে হচ্ছে অরিজিনাল ভার্টেক্সের এজ আর ই প্রাইম মানে হচ্ছে আমি যে স্প্যানিং ট্রি তৈরি করব তার এজ সংখ্যা। এখন এই ই প্রাইম বের করার শর্ত কি ছিল? ই প্রাইম অলওয়েজ কি হয়? ভি মাইনাস 1। আচ্ছা, ই তো আমি অরিজিনাল গ্রাফে দেখতেই পাচ্ছি। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। ৫টা এজ আছে। সো ই এর ভ্যালু তো 5, অরিজিনাল গ্রাফের এজ সংখ্যা। আর ই প্রাইম কত? ই প্রাইম হচ্ছে ভার্টেক্স মাইনাস 1। ভার্টেক্স কয়টা আছে? 4টা। তো 4 মাইনাস 1, 3। সো এই হচ্ছে ই প্রাইমের ভ্যালু। এটা হচ্ছে ই প্রাইম। সো ইসি ই প্রাইম। ই হচ্ছে অরিজিনাল গ্রাফের এজ 5 আর ই প্রাইম হচ্ছে স্প্যানিং ট্রি এর এজ সংখ্যা। সো 3। সো এই হচ্ছে 5C3। 5C3 এর ভ্যালু আসবে 10। আর এটা তো বুঝতে পেরেছো কেন বিয়োগ করেছি? হ্যাঁ ম্যাম, আমি হচ্ছে উল্টা করে ফেলছিলাম, এজন্য মিলতেছিল না। আচ্ছা, নেক্সট। এই স্লাইডে আর কোনো সমস্যা? না ম্যাম, নাই ম্যাম। 16, 17, আমি 16 এর 17 স্লাইডে 17 প্ল্যানার নাম্বার গ্রাফ আর স্লাইডে কোয়াড্রেটিক থিওরাম এটা একটু দেখেন। আচ্ছা, 16 এ কি কোনো সমস্যা আছে কারো? 16 হচ্ছে প্রিমস ক্রুসকাল মনে হয়। 16 এ কোনো সমস্যা আছে? নেই। ম্যাম, প্রিমস আর ক্রুসকালের মধ্যে শুধুমাত্র অ্যাপ্রোচের ডিফারেন্ট। এই অ্যাপ্রোচটা মানে কি ডিফারেন্ট আছে এটা একটু জাস্ট একবার একটু বলতেন। অ্যাপ্রোচে ডিফারেন্ট বলতে প্রিমসে অবশ্যই একটা স্টার্টিং ভার্টেক্স থাকবে। সেই স্টার্টিং ভার্টেক্স থেকে যাত্রা শুরু করব এবং আমরা দেখব তার সাথে যে এজ গুলো আছে তার মধ্যে কোনটা কোনটা মিনিমাম কস্ট ক্যারি করছে। যেমন ধরো ১ থেকে শুরু করলাম। ১ এর সাথে ৬, ১ এর সাথে ২ কানেক্টেড। সো এর মধ্যে মিনিমাম কস্ট হচ্ছে 10। সো অবশ্যই আমি ১ থেকে ৬ যাব। তো ১ থেকে ৬, যে ১ থেকে ৬ কে আমরা চুজ করলাম। এখন আমার এমএসটি তে কে আছে? ১ এবং ৬ আছে। তো এরপর আমাদের কাজ কি? ১ থেকে আর কে আছে? যেই কস্টটা আছে সেটা হচ্ছে 28। ৬ থেকে যে কস্টটা আছে সেটা হচ্ছে 25। তো মিনিমাম হচ্ছে 25। তাহলে অবশ্যই আমি ৬ থেকে ৫ এর দিকে যাব। সো এইভাবে আমি ১ থেকে ৬, ৬ থেকে ৫ চুজ করলাম। এইভাবে করে আমি সবগুলো ভার্টেক্সকে ইনক্লুড করব। কোনো ভার্টেক্সকে স্কিপ করা যাবে না। কিন্তু যখনই একটা ভার্টেক্সকে এড করছি, এটা মেক সিউর করতে হবে যে সাইকেল ক্রিয়েট হচ্ছে কিনা। কারণ কোনো অবস্থাতেই এটা সাইক্লিক হতে পারবে না। মানে এটা এসাইক্লিক থাকবে। এটাই। প্রিমস ক্লিয়ার? জি ম্যাম। যে কোয়েশ্চেন করেছো। আচ্ছা, ক্রুসকাল। ক্রুসকালের কনসেপ্টটা হচ্ছে ম্যাম এখানে যেন কোনগুলাকে আমরা ক্রস করব এটা। ক্রুসকালে জি মিস, আমরা যে ইয়েগুলা লেখার পরে যে কোনগুলাকে যে ক্রস করব হ্যাঁ, ওইটা একটু লেখো। ক্রুসকালের কাজ হচ্ছে এখানে কখনোই স্টার্টিং ভার্টেক্স বলে দেওয়া থাকবে না। আমাদের প্রথম কাজ আমাকে যে কোশ্চেনে যে গ্রাফটা দিয়ে দিবে, সেই গ্রাফটা যতগুলো এজ আছে সেগুলোকে ওয়েটের বেসিসে মানে অ্যাসেন্ডিং অর্ডারের বেসিসে এগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করা। যেরকম দেখো এখানে যতগুলো ওয়েট আছে আমি সবগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারের বেসিসে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে? এরপর আমার কাজ হচ্ছে এটা ধরে, ধরে এমএসটি তে ইনক্লুড করা। যেরকম ১ম এ কি আছে? ১ থেকে ৬। তাহলে আমি ১ থেকে ৬ এই এজটাকে ২ টা ভার্টেক্স এবং একটা এজ ইনক্লুড করলাম। তারপরে কি আছে? ৩ থেকে ৪, ১২। তাহলে এটাকে ইনক্লুড করার সময় দেখছি এটা ইনক্লুড করলে কি সাইকেল তৈরি হয়? না, তৈরি হচ্ছে না। সো এটাকে আমি এড করতে পারি, করলাম। এরপর আছে ২ থেকে ৭। এটাকে ইনক্লুড করলে কি সাইকেল তৈরি হয়? হচ্ছে না। সো এটাকে আমি ইনক্লুড করব। তারপর আছে ২ থেকে ৩। ২ থেকে ৩ কে ইনক্লুড করলেও সাইকেল তৈরি হবে না। সো এড করব। তারপর আছে ৪ থেকে ৭। ৪ থেকে ৭ এড যদি করি তাহলে কিন্তু ২, ৩, ৪, ৭ একটা লুপ তৈরি হয়ে যেত। সো এটাকে আমি ক্রস আউট করছি। তো এরপরে কি আছে? ৪ থেকে ৫ এটাকে এড করা যাবে। ৫ থেকে ৭ এটাকে যদি আবার এড করি লুপ তৈরি হচ্ছে। সো এটাকে আমি ক্রস আউট করব। মানে পাশে ক্রস সিম্বল দিয়ে দিবে। ৫ থেকে ৬ এটাকে এড করা যাবে। এসাইক্লিকই থাকবে। ১ থেকে ২ এটাকে এড করলে আবারও সাইকেল তৈরি হবে। সো এটাকে আবার আমরা ক্রস আউট করব। সো এখানেও আমাদের একই পারপাস, সকল ভার্টেক্সকে ইনক্লুড করতে হবে। কোনো অবস্থাতেই সাইকেল তৈরি করা যাবে না। ঠিক আছে? জি ম্যাম। প্রিমস এবং ক্রুসকাল ২ টার ডিফারেন্স কি ক্লিয়ার? প্রিমস হচ্ছে স্টার্টিং ভার্টেক্স দেওয়া থাকবে, আমাকে ওখান থেকেই শুরু করতে হবে। ওখান থেকে যতগুলো এজ আছে তার মধ্যে যেটা মিনিমাম কস্ট সেটাকে সিলেক্ট করব। ২ টা ভার্টেক্স ইনক্লুড হলো, তারপরে এই ২ টা ভার্টেক্স থেকে যতগুলো এজ আছে আনভিজিটেড তাদের সবগুলোর কম্বিনেশন দেখব, যেটা মিনিমাম কস্ট দিচ্ছে সেটাকে নিব। তবে সেটাকে নেওয়ার সময় দেখতে হবে সেটা সাইকেল তৈরি হয় কিনা। সাইকেল তৈরি না হলে ইনক্লুড করতে পারবো, আদারওয়াইজ না। আর ক্রুসকালে যে বিষয়টা হচ্ছে যতগুলো এজে দেওয়া থাকুক না কেন আমি ওগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারের বেসিসে রিঅ্যারেঞ্জ করব ফার্স্টে। তারপরের কাজ হচ্ছে ওই অর্ডার থেকে ওই লিস্টটা থেকে মানে অ্যাসেন্ডিং অর্ডার বেসিসে যে একটা লিস্ট তৈরি করলাম সেখানে ১ম থেকে একটা করে এজ ইনক্লুড করতে থাকবো এবং প্রতিটাকে ইনক্লুড করার সময় দেখব সাইকেল তৈরি হচ্ছে কিনা। সাইকেল তৈরি না হলেই ইনক্লুড করব, আদারওয়াইজ না।
আচ্ছা, এরপর 17 17 বলো কি প্ল্যানার সমস্যা? টাস্ক কালারিংটা একটু বোঝায় দেন, ওইটার যে ট্রিটা আছে ওইটা। ট্রিটা জি ম্যাম। এটা এটা জি ম্যাম। আচ্ছা, এখানে যেটা বলেছে কোয়েশ্চেনে যে গ্রাফ কালারিং করতে হবে এবং এই ক্ষেত্রে অল পসিবল সলিউশন ফাইন্ড আউট করতে হবে। তো কোয়েশ্চেনে যদি শুধুমাত্র অল পসিবল সলিউশনের কথা বলে তাহলে আমরা এই ট্রি এর পার্টে আসবো, আদারওয়াইজ না। তো এখানে আমাদেরকে কালার সেটে ৩ টা কালার দিয়ে দিয়েছে, রেড, গ্রিন, ব্লু। আর একটা গ্রাফ দিয়েছে, ৪ টা ভার্টেক্স আছে, x1, x2, x3, x4 বা ABCD যেই নামেই থাকুক, তুমি যেটা ইউজ করো করবে। তো ধরো স্টার্টিং ভার্টেক্স কোয়েশ্চেনে বলে দিয়েছে বলে আমি একটা ট্রি ড্র করেছি, আদারওয়াইজ আমাকে ৩ টা ট্রি ড্র করতে হতো। তো প্রথম যে ভার্টেক্স থাকবে তার কালার বলেছে রেড, মানে এ বা x1 এর কালার বলে দিয়েছে রেড। তো আমি এখন দেখছি x1 এর সাথে অ্যাডজেসেন্ট কারা। x1 এর এটা আগে আমি এখানে নোট ডাউন করলাম যে x1 এর কালার রেড। হবে যদি স্টার্টিং ভার্টেক্স এর কালার বলে না দেয়, মানে সবই তো হতে পারে, অল পসিবল মানে তো ওখানে রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, ব্লুও হতে পারে, যদি ফিক্সড করে না দেয়। এখন আমার কাজ হচ্ছে x1 এর অ্যাডজেসেন্ট কারা। x1 এর অ্যাডজেসেন্ট হচ্ছে x2 এবং x4। তো আমি যেহেতু ট্রি আঁকছি, আমাকে যেকোনো একটা পাথ ধরে বা একটা সিকোয়েন্স ধরে সামনের দিকে আগাতে হবে। আপাতত আমি সিকোয়েন্সিয়ালি অ্যালফাবেটিক্যালি অর্ডার বা নাম্বারিং অর্ডার অনুযায়ী আগাচ্ছি, x1 এর পর x2 তে যাচ্ছি। তো x1 এর পর x2 তে গেলাম। তো সেখানে ৩ টা কালার হতে পারে, রেড, গ্রিন, ব্লু সবগুলোই লিখলাম। কিন্তু আমরা জানি গ্রাফ কালারিং এর রুলস অনুযায়ী যে কোনো অ্যাডজেসেন্ট ভার্টেক্স সেম কালার ক্যারি করবে না। সো রেড এর পর কখনোই রেড হবে না। এই কারণে এটাকে আমরা ক্রস আউট করে দিয়েছি। তোমরাও ওইভাবে ক্রস আউট করে দিবে। তাহলে গ্রিন ভ্যালিড, ব্লুও ভ্যালিড। তাহলে গ্রিন এর পরে কি হতে পারে? x2 এর অ্যাডজেসেন্ট কি? x3। x3 এর জন্য আবার ৩ টা কালার হতে পারে, রেড, গ্রিন, ব্লু। সো কিন্তু গ্রিন এর পর গ্রিন হওয়া পসিবল না। সো এটাকে আমরা ক্রস আউট করেছি। একইভাবে রেড এবং ব্লু এই ২ টা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড। আচ্ছা, এখন আমাদের কাজ কি? x3 এর পর তার অ্যাডজেসেন্ট হচ্ছে x4। x4 এ আবার ৩ টা অপশন হতে পারে, রেড, গ্রিন, ব্লু। কিন্তু রেড এর পরে রেড হবে না। সো এটাকে আমরা ক্রস আউট করব। বাট এই ২ টা ভ্যালিড। একইভাবে এই ব্লু এর পরে যেই x4 আসবে তার ক্ষেত্রে আবার ৩ টা কালার হতে পারে, রেড, গ্রিন, ব্লু। কিন্তু ব্লু এর পরে ব্লু হবে না। সো এটা ক্রস আউট, বাকি ২ জন ভ্যালিড। এখন এটা আমরা একটা পার্টের কাজ করেছি। এই পার্টটা আমি ক্লাসে করে দিয়েছিলাম এবং বলেছি পরীক্ষায় অবশ্যই ড্র করবে এবং খাতায় এটা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে পুরো ট্রিটা ড্র করবে। ১ পেজেই হয়ে যাবে ল্যান্ডস্কেপে নিলে। স্লাইডে আর জায়গা ছিল না, তাই করতে পারিনি। সো এখানে আমাকে একই কাজ করতে হবে। x3 এর জন্য রেড, গ্রিন, ব্লু ৩ টা পার্ট এখানে আমাকে ড্র করতে হবে। বাট ব্লু এর পরে ব্লু পসিবল না, সো এটা ক্রস আউট হবে। একইভাবে এখান থেকে আবার ৩ টা পার্ট আসবে x4 এর জন্য, এখান থেকে ৩ টা পার্ট আসবে x4 এর জন্য। বাট এখানে গ্রিন এর পরে গ্রিন হবে না, এখানে রেড এর পরে রেড হবে না। বাকিগুলো ভ্যালিড হবে। এখন এই পুরো ট্রিটা ড্র করার পরে আমাদের কাজ হচ্ছে যতগুলো সলিউশন আছে সেগুলোকে ফাইন্ড আউট করা। তো সলিউশন যদি আমি ফাইন্ড আউট করি, আমি শুধু একটা সাইড দেখাচ্ছি যেহেতু এই সাইডটা এখন মিসিং। এই সাইড থেকে আরো ৪ টা সলিউশন আসবে। আমি আপাতত ৪ টা দেখাচ্ছি। সো রেড, রেড এটা তো হচ্ছে না। রেড, গ্রিন, রেড, রেড এটাও হচ্ছে না। রেড, গ্রিন, রেড, গ্রিন। সো আমাদের প্রথম সলিউশন হচ্ছে আরজি, আরজি। প্রথম সলিউশন হচ্ছে আরজি, আরজি। The second solution RG, RB. Third solution RG, G এটা হবে না। ক্রস আউট RG, B, R ঠিক আছে। RG, B, R. Fourth solution RG, B, G. RGBB এটা ক্রস আউট। সো আমি একটা সাইড থেকে ৪ টা সলিউশন পেয়েছি। সিমিলারলি তুমি এখান থেকে যখন এটা পুরোটা ফিল আপ করবে, এখান থেকে আরো ৪ টা সলিউশন, টোটাল ৮ টা সলিউশন পাবে। ৮ টা সলিউশন পাওয়ার পরে তোমার কাজ হচ্ছে একটু ভ্যালিডিটি গুলো যাচাই করা। কেন যাচাই করতে হবে? তার কারণ হচ্ছে আমাদের যে গ্রাফটা দিয়েছিল সেটা কিন্তু একটা ক্লোজড লুপ ছিল। এটা মোটেও ওপেন পাথের কোনো গ্রাফ ছিল না। সো
মানে এটা কেন বলার কারণ x1, x2, x3, x4, x4 গিয়ে কিন্তু শেষ হয়ে যায়নি, x4 গিয়ে আবার x1 এর সাথে কানেক্ট হয়েছে, তার মানে x4 x1 এর অ্যাডজাসেন্ট। কিন্তু এই জিনিসটা আমরা ট্রিতে দেখাতে পারিনি, কারণ ট্রি মিন্স ওপেন পাথ, ট্রিতে কখনো ক্লোজড কিছু দেখানো সম্ভব না। কিন্তু বাস্তবে যে গ্রাফটা আমাকে দিয়েছে সেটা x1 এবং x4 অ্যাডজাসেন্ট ছিল। তো এই কারণে যেহেতু গ্রাফ কালারিং করছি, অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার ক্যারি করবে না। সো প্রথম যে কালারটা আছে সেটা ইন্ডিকেট করছে x1 এর কালার, আর লাস্টের যে কালারটা আছে সেটা ইন্ডিকেট করছে x4 এর কালার, এবং তারা দুজন অ্যাডজাসেন্ট, এবং অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার ক্যারি করে না। সো দেখো এখানেও রেড আছে, এখানেও রেড আছে, তার মানে এই সলিউশনটা ভ্যালিড না। তো এটাকে আমরা ডিসকার্ড করে দিব। একইভাবে তুমি যখন এই পাশটা কমপ্লিট করবে, তখন এখানে যে 4টা সলিউশন আসবে সেখানেও এরকম একটা সলিউশন থাকবে যেটা হচ্ছে ইনভ্যালিড। সো এটাকেও ডিসকার্ড করে দিতে হবে। সো আলটিমেটলি আমাদের ফাইনাল সলিউশন আসবে 6টা। ঠিক আছে? যে কোশ্চেন করেছিলে বুঝতে ম্যাম বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? মিস প্ল্যানার গ্রাফটা একটু বলে যে দিবেন? প্ল্যানার গ্রাফের মধ্যে যে প্রুফটাতে কি থিওরি লিখতে হইতো? কোন প্রুফ? ম্যাম প্ল্যানার গ্রাফে যে আমরা K44 ওই যে বা K55 এর জন্য আসবে যে এটা ম্যাম এটা তো ঠিক প্রুফের কিছু নাই, এটা হচ্ছে জাস্টিফিকেশনের মতো আর কি। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই কথাটা যে ভ্যালিড কিনা, সেটা তুমি ফর্মুলা এক্সাম্পল দিয়ে দিয়ে এক্সপ্লেইন বলেছিলেন করবে। যে করতে, তারপরে হচ্ছে একটা মানে এক্সপ্লেইনটা একটু বললে ভালো হতো। এই স্লাইডটা, এই পেজটার কথা বলছো? আমি যেটা ওপেন করে আছি এটা? জি ম্যাম, এটাতে একটা ফর্মুলা ক্লাসে লিখিয়ে দিয়েছিলেন যে। এটা না, ওই ফর্মুলা এটার না, ওটা হচ্ছে ওয়েলার্স ফর্মুলা, এটাতে কোনো ফর্মুলা নাই। এখানে শুধু কুরাতস্কি বলেছে যে 2টা গ্রাফের সিরিজ আছে, একটা হচ্ছে কমপ্লিট গ্রাফ K5, আরেকটা আছে কমপ্লিট বাইপার্টাইট K33। এই দুইটাকে উনি বলেছেন কুরাতস্কি গ্রাফ। তার কারণ হচ্ছে এই 2টা গ্রাফই প্রথম নন প্ল্যানার গ্রাফ, মানে ওই সিরিজের জন্য। কারণ K1 থেকে K4 কমপ্লিট গ্রাফের সিরিজে K1 থেকে K4 পর্যন্ত গ্রাফগুলো প্ল্যানার, K5 প্রথম নন প্ল্যানার গ্রাফ, এবং এরপর থেকে যত সামনের দিকে যাবে ততই নন প্ল্যানারিটি প্রপার্টি বাড়তে থাকবে। দ্যাটস ওয়াই এই প্রথম K5 কে বলা হয় কুরাতস্কি গ্রাফ। একইভাবে কমপ্লিট বাইপার্টেড গ্রাফ সিরিজে যে K3,3 আছে সেটা হচ্ছে প্রথম নন প্ল্যানার গ্রাফ, এরপরে সামনের দিকে যত আগাবে নন প্ল্যানারিটি প্রপার্টি আরো বাড়তে থাকবে। সো এই প্রথম নন প্ল্যানারকে বলা হয় কুরাতস্কি গ্রাফ। এর আগে K1,1 এবং K2,2 ওরা হচ্ছে প্ল্যানার গ্রাফ। এবং এটা কিভাবে হয়েছে ক্লাসে তো আমরা ফিগারে ড্র করেছি, এখানেও ফিগার দেওয়া আছে। বেসিক্যালি আমরা এখানে K5 ড্র করতে চাচ্ছিলাম, এবং ক্লাসে এটাও বলেছিলাম আমাকে এতগুলো স্টেপ ড্র করার কোনো দরকার নাই, তুমি চাইলে একবারেও K5 ড্র করতে পারো, এবং ড্র করে স্পেসিফিক কোন এজটা কে কোনোভাবেই আসলে ড্র করা যায় না, যেদিকেই যায় না কেন ওভারল্যাপিং হয়, সেটাকে জাস্ট ডট ডট দিয়ে দেখিয়ে দিবে যে এই এজটার জন্য ওভারল্যাপিং প্রপার্টি চলে আসছে। আর ওয়েলার্স ফর্মুলা যেটা ছিল সেটা ছিল ফর্মুলাটা এরকম 3v, এখানে লিখি, পরের পেজে লিখি। এরকম ছিল, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সেটা প্ল্যানার, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে নন প্ল্যানার। কিন্তু এটা আমরা বলেছিলাম যে এটা শুধুমাত্র কমপ্লিট গ্রাফ সিরিজের জন্য অ্যাপ্লিকেবল, অন্য কোনো গ্রাফের জন্য এটা অ্যাপ্লিকেবল না। কখনো ভ্যালিড হয়, কখনো ইনভ্যালিড হয়, কিন্তু কমপ্লিট গ্রাফ সিরিজের জন্য এটা মোটামুটি ভ্যালিড হয়। এটা ওয়েলার্স ফর্মুলা, এটা দিয়েও চাইলে আমাদের যদি পরীক্ষায় আসে, মানে কোয়েশ্চেনে যদি মেনশন করে তাহলে এটা করবা, আদারওয়াইজ কোনো দরকার নাই। তারপর আর এম কালারিং, এম অপটিমাইজেশন, এই দুইটা মনে আছে তো? না ম্যাম। জি ম্যাম। এম কালারিং হচ্ছে তোমাকে যে কালার সেটটা দিবে তার থেকে তুমি যতগুলো কালার ইচ্ছা নিতে পারো। মানে তুমি চাইলে সবগুলো কালার ইউজ করতে পারো, চাইলে তুমি কম সংখ্যক কালার ইউজ করেও কালার করতে পারো। তোমাকে জাস্ট একটা কনস্ট্যান্টই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট ভার্টেক্স সেম কালার ক্যারি করবে না। যেমন এখানে আমাদের 3টা কালার দিয়েছে, RGB ভার্টেক্স আছে 4টা। সো আমরা এখানে কি করেছি, 3টা কালার ইউজ করেছি। আর এর অ্যাডজেসেন্ট বি, এর অ্যাডজেসেন্ট বি এবং ডি। তো এখানে আমরা গ্রিন কালার ইউজ করেছি।
চাইলেই কিন্তু আমি এখানে রেড কালার ইউজ করতে পারতাম। কিন্তু সেটা না করে আমি ব্লু কালার ইউজ করেছি। সো এটা হচ্ছে ডিসিশন। এম কালারিং ডিসিশন প্রবলেম। চাইলে এখানে আমি রেডও ইউজ করতে পারতাম, চাইলে এখানে আমি ব্লু ইউজ করতে পারছি। কোনটাতেই কোনো সমস্যা নেই। ২ টাই কারেক্ট। সো সম্পূর্ণভাবে এটা আমি ডিসিশন নিচ্ছি। আর যখন বলবে এম কালারিং অপটিমাইজেশন প্রবলেম, সো তখন আমাকে যেটা করতে হবে মিনিমাম বা অপটিমাইজ সলিউশনেই যেতে হবে। যেমন এখানে কালার দেওয়া আছে ৪ টা। যদি ডিসিশন প্রবলেম বলতো আমি চাইলে ৪ টা ভার্টেক্সে ৪ টা কালার ইউজ করতেই পারতাম। কিন্তু এইখানে এম কালারিং অপটিমাইজেশন এ আমাকে সর্বনিম্ন সংখ্যক কালার চুজ করতে হবে। দ্যাট মিনস ক্রোমাটিক নাম্বারে আমরা ফোকাস করছি। সো এখানে রেড নিয়েছি, অ্যাডজাসেন্ট এ গ্রিন অ্যাসাইন করেছি। আবার এই গ্রিন এর অ্যাডজাসেন্ট এ আমরা রেড কালার অ্যাসাইন করেছি। এখানে কিন্তু চাইলেও আমি ব্লু বা ইয়েলো ইউজ করতে পারবো না। কারণ এখানে কোয়েশ্চেনে বলা আছে অপটিমাইজেশন। সর্বনিম্ন সংখ্যক কালার ইউজ আমাকে করতে হবে। শুধুমাত্র একটা কনস্ট্যান্ট মাথায় রেখে যে অ্যাডজাসেন্ট ভার্টেক্স সেম কালার ক্যারি করবে না। ঠিক আছে? যার প্রবলেম ছিল বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ১৭ পর্যন্ত যেহেতু হয়েছে, আগের কোনো একটা স্লাইডে কেউ সমস্যা বলছিলে? ম্যাম লেকচার 10 টাতে একটু প্রবলেম। বলো কি প্রবলেম? ম্যাম এটা একটু বেসিকটাতে একটু প্রবলেম আছে, একটু যদি বুঝিয়ে দিতেন। প্রবলেম নাই কোনটায় আসলে? যাই হোক। সো এটা হচ্ছে আমাদের ডায়াস্টার ফর্মুলা। ডায়াস্টার ফর্মুলাতে এখানে যেটা হয়েছে যে প্যারামিটারটা আছে, একটা হচ্ছে ইউ, একটা ভি আর হচ্ছে কস্ট। ইউ মিনস সোর্স ভার্টেক্স, ভি মিনস ডেস্টিনেশন ভার্টেক্স আর সি দিয়ে আমরা বোঝাচ্ছি কস্ট। সো এখানে আমরা যেটা করেছি যে সোর্স ভার্টেক্স এর ইনিশিয়াল ডিসট্যান্স প্লাস সোর্স এবং ডেস্টিনেশন ভার্টেক্স এর মধ্যবর্তী কস্ট, এই দুইটার যোগফল যদি ডেস্টিনেশন ভার্টেক্স এর ডিসট্যান্সের থেকে কম হয় তাহলে ডেস্টিনেশন ভার্টেক্স এর ডিসট্যান্সকে আমরা আপডেট করব। কারণ আমাদের টার্গেট হচ্ছে কস্টকে অপটিমাইজ করা বা মিনিমাইজ করা। তো এটা করলাম। এখন আমাদের ১ম কাজ কি? স্টেপটা কি? যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স এর নাম আমরা কলামে লিখে ফেললাম। আর এই পাশে একটা এক্সট্রা কলাম রাখলাম ভিজিটেড ভার্টেক্স কে ট্র্যাক করার জন্য। এখানে সোর্স ভার্টেক্স কোশ্চেনে বলে দিয়েছে এ। সো ১ম রোতে আমাদের কাজ হচ্ছে সোর্স ভার্টেক্স এর ডিসট্যান্স কে 0 রেখে বাকি সকল ভার্টেক্স এর ডিসট্যান্স কে ইনফিনিটি অ্যাসাইন করা। এরপর আমাদের কাজ হচ্ছে ১ম রো থেকে মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করা 0। সো এই 0 যে সিলেক্ট করলাম এখানে কোন ভার্টেক্স আছে? এ। সো এ কে সিলেক্ট করলাম। এখন এ থেকে কোথায় যাওয়া যায়? বি তে, এফ এ এবং ডি তে। সো এই ৩ জনকে আমি আপডেট করব। বাকিদেরকে আসলে আপডেট করার কিছু নেই। আগের রোতে যা ছিল সেটাই বসবে। সো বি এর ডিসট্যান্স যদি দেখি এ থেকে বি, এ এর ডিসট্যান্স হচ্ছে 0, এ থেকে বি এর মধ্যবর্তী কস্ট 9, বি এর নিজের ডিসট্যান্স হচ্ছে ইনফিনিটি। সো কন্ডিশনটা ট্রু। সো আপডেট হয়ে হবে 0 + 9 9। একইভাবে এ থেকে যদি ডি তে যাই 0 + 11 লেস দেন ইনফিনিটি। সো আপডেট হবে 11। এফ এ যদি যাই 0 + 7 লেস দেন ইনফিনিটি। আপডেট হবে 7। বাকিগুলো আগের রো থেকে কপি পেস্ট হয়েছে। তো সবকিছু হওয়ার পর সেকেন্ড রো থেকে মিনিমাম ভ্যালু পেয়েছি 7। কারেসপন্ডিং কলামে আছে এফ। সো আমরা এফ কে ভিজিট করছি। এখন এফ থেকে কোথায় যাওয়া যায়? এফ থেকে যাওয়া যায় সি তে, জি তে, এ তে। কিন্তু এ যেহেতু অলরেডি ভিজিটেড, এ তে আর ফোকাস করা যাবে না। সো আমাদের অপশন ২ টা, সি এবং জি। এফ থেকে যদি আমি সি তে যাই, এফ এর ইনিশিয়াল ডিসট্যান্স কত? এফ এর ইনিশিয়াল ডিসট্যান্স 7। এফ থেকে হ্যাঁ? কি বলছো? নীলা মিউট করো। এফ এর ইনিশিয়াল ডিসট্যান্স হচ্ছে 7, এফ থেকে সি এর কস্ট হচ্ছে 3 আর সি এর নিজের ডিসট্যান্স হচ্ছে ইনফিনিটি। সো কস্ট হচ্ছে 10। তো ইনফিনিটি ছিল, আপডেট হয়ে 10 হলো। এখন আমরা এফ থেকে জি তে যাচ্ছি। 7, এফ থেকে জি এর মধ্যবর্তী কস্ট 4 আর জি এর ডিসট্যান্স হচ্ছে ইনফিনিটি। সো আসবে 11, ইনফিনিটি থেকে 11। বাকিগুলো আমাদের আগের কলামে যেটা ছিল সেটাই রিপ্লেস হয়েছে বা কপি পেস্ট হয়েছে। সো এখন আমাদের থার্ড রোটা কমপ্লিট। থার্ড রো থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 9। সো 9 কে আমরা সিলেক্ট করলাম। সো এখানে আছে বি, আমরা বি কে ভিজিট করছি। সো এখন আমরা বি তে আছি। বি থেকে কোথায়? আমরা অলরেডি ভিজিট করেছি কাকে? এ কে এবং এফ কে। আর এখন ভিজিট করেছি বি কে। বি থেকে কোথায় যাওয়া যায়? সি, এ। এ তো ভিজিটেড, সো একটাই অপশন সি। সো বি এর ডিসট্যান্স হচ্ছে 9, বি থেকে সি এর মধ্যবর্তী কস্ট হচ্ছে 4 আর সি এর নিজের ডিসট্যান্স হচ্ছে 10। সো এই কস্ট, এটা কন্ডিশন আসলে ফলস। কন্ডিশন ফলস হলে আমরা কখনোই আপডেট করব না। 10 ছিল, 10ই থাকবে। বাকি সকল ভ্যালু আগের রো থেকে কপি পেস্ট হবে। তো হলো, হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখন এখান থেকে মিনিমাম ভ্যালুকে 10 বা সি, সি কে আমরা সিলেক্ট করলাম। সি থেকে কোথায় যাওয়া যায়? জি তে যাওয়া যাবে।
আপাতত। বাকিগুলো ভিজিট হয়ে গেছে। তো সি এর কস্ট হচ্ছে 10, সি থেকে জি এর মধ্যবর্তী ডিসট্যান্স হচ্ছে 5 আর জি এর নিজের ডিসট্যান্স হচ্ছে 11। সো এখানে আমাদের কন্ডিশন আসলে ফলস হয়েছে। কন্ডিশন ফলস হলে আপডেট হবে না। 11 ছিল 11 থাকবে। বাকিগুলো কপি পেস্ট হবে। তো সবকিছু হওয়ার পরে আমাদের 5th রো থেকে আমরা মিনিমাম ভ্যালু পেয়েছি 11। 11 আসলে 2 জায়গায় আছে, যেকোনো একটা নিলেই হবে। আমরা শুরুরটা নিয়েছি ডি। সো ডি কে সিলেক্ট করলাম বা ভিজিট করলাম। এখন ডি থেকে কোথায় যাওয়া যায়? ডি থেকে যাওয়া যাবে ই-তে। ডি থেকে যদি ই-তে যাই, ডি এর নিজের কস্ট হচ্ছে 11, ডি থেকে ই এর মধ্যবর্তী কস্ট 2, ই এর নিজের ডিসট্যান্স হচ্ছে ইনফিনিটি। সো কন্ডিশন ট্রু, আপডেট হয়ে হবে 13। আপডেট হলো, বাকি ভ্যালুগুলো কপি পেস্ট হয়েছে। সো এখন আমাদের 6th রো থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 11, তার মানে করেসপন্ডিং কলামে আছে জি, আমরা এখানে জি কে সিলেক্ট করলাম বা ভিজিট করলাম। এখন আমরা যেহেতু জি কে ভিজিট করেছি, জি থেকে কোথায় যাওয়া যায়? জি থেকে যাওয়া যায় ই-তে। জি এর নিজের ডিসট্যান্স হচ্ছে 11, জি থেকে ই এর মধ্যবর্তী কস্ট 8, ই এর নিজের ডিসট্যান্স হচ্ছে 13। সো আবারও আমাদের কন্ডিশন ফলস। সো নো আপডেট, 13 ছিল 13ই থাকবে। যেহেতু আমাদের সকল ভার্টেক্স ভিজিট হয়ে গেছে, ই একাই বাকি আছে। সো একটার মধ্যে একটাই মিনিমাম। সো আমরা ই কে সিলেক্ট করছি, অর্থাৎ ই কে ভিজিট করছি। তো সকল ভার্টেক্স ভিজিটেড, আমাদের টেবিলও কমপ্লিট। এবং এখান থেকে আমরা মিনিমাম কস্ট পাচ্ছি। এখন জাস্ট ব্যাক ট্র্যাকিংটা দেখার ব্যাপার। সো আমাকে যদি এখন বলে যে এ থেকে বি তে যাবো, এ থেকে বি তে যাওয়ার জন্য মিনিমাম কস্ট কত? আমি দেখব বি কোথায় আছে এখানে। এখান থেকে কাকে সিলেক্ট করেছি? 9 কে। সো মিনিমাম কস্ট হচ্ছে 9। তো এখন যদি ব্যাক ট্র্যাকিং করি, লাস্টে তো বি থাকবেই। বি এর উপরে কে আছে? সেম ভ্যালু। সো আমরা স্কিপ করে উপরের পার্টে চলে যাব। ডিফারেন্ট ভ্যালু। এখন এই রো থেকে কাকে সিলেক্ট করেছি? 0 বা এ। তার মানে পাথ হচ্ছে এ থেকে বি। ফর এক্সাম্পল এখন আমাকে যদি বলে এ থেকে আ জি তে যাবো, এ থেকে জি তে যাবো। সো জি এর কস্ট হচ্ছে আমাদের 13। এখন সরি 13 না 11। জি এর কস্ট হচ্ছে 11, এখানে আছি। এখন আমরা যদি ব্যাক ট্র্যাকিং করি, জি তো লাস্টে থাকবেই। এর উপরে দেখো সেম ভ্যালু, সো স্কিপ, সেম ভ্যালু, স্কিপ, সেম ভ্যালু, স্কিপ। ঠিক আছে। এখন এখানে গিয়ে ডিফারেন্ট ভ্যালু পেয়েছি। কাকে সিলেক্ট করেছি? 7 অথবা এফ। তাহলে এখান থেকে আমরা এফ কে নিলাম। এরপর এফ এর উপর আবার কি আছে? ডিফারেন্ট ভ্যালু। কাকে নিয়েছি? 0 বা এ। সো আমাদের পাথটা হচ্ছে এ এফ জি। আচ্ছা, আমাদের এখানেও একটু ভুল আছে। ওয়েট। না ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এখন এটা ডিরেক্টেডও আসতে পারে, আনডিরেক্টেডও আসতে পারে। স্লাইডে তো 2 টাইপের এক্সাম্পলই আছে। আর কোনো কোয়েশ্চেন? মিস স্লাইড 12 ফ্লুইড ওয়ারশেল। 11 তে কি ছিল? বেলম্যান ফোর্ট আছে। হ্যাঁ, বলো। মিস মানে হচ্ছে পরেরটা মিস, আমি কি এখানে 12টার জন্য 12 বার মানে মনে করেন ডি0 জন্য কি আমি 12 বারই লিখবো, নাকি এখানে তো 2 বার করে দিছে? D0 তে আবার কি লিখবো? D0 তে তো কোনো ক্যালকুলেশনই নাই। না সরি, জাস্ট ডি1 এ মিস। 12 টা কেন? সেলই তো 9 টা। পরেরটা মিস, পরে আরেকটা আছে। সবগুলাতেই তো সেল 9 টা। 12 টা আসবে কিভাবে? মিস এখানে কি মানে হচ্ছে আমি 3 3 9 টার মধ্যে আবার 3 6টা। টা বাদ যাবে। 6 টা হবে। সেলফ লুপ জি আছে মিস না? সেলফ 6টা লুপ হবে না, এখানে তো আপনি 2টা করে বের করে দিয়েছেন। আমি 2টা করে দেখাইলে কি না, একদমই তুমি হবে? 2 টা করে দেখালে হবে না। আমাকে 6টাই বের করে দেখাতে হবে? হ্যাঁ, 6 টাই বের করে দেখাতে হবে। আরেকটা মিস, এখানে সোর্স এ, সোর্স বি, সোর্স সি এই 3টা থেকে মিস কস্ট তো বের করতে পারবো মানে হচ্ছে আলাদা করে, কিন্তু পার্টটা হুম। কিভাবে বের করবো? এটা কি পাত্র গ্রাফ থেকে বের ম্যানুয়ালি করতে ব্যাক হবে? ট্র্যাকিং করার কোনো ওয়ে নাই। কারণ এটা হচ্ছে একটা টেবিলের মধ্যে আমাদের সকল ভার্টেক্সকে সোর্স ধরছি। সো এটা ব্যাক ট্র্যাকিং করার ওয়ে নেই। আমরা ম্যানুয়ালি করি, করে জাস্ট ভেরিফাই করি, চেক করে দেখি যে ঠিক আছে কিনা। কারণ কস্ট তো পেয়েছি, সেই পাথের কস্টটা যোগ করলে দেখা যায় যে সেটা ভ্যালিড কিনা। ব্যাক ট্র্যাকিং করার কোনো ওয়ে নাই ফ্লুইড ওয়ারশেলে। ওকে মিস। আর তো সব স্লাইড হয়েই গেছে। আর কোনো প্রবলেম আছে কারো?
ম্যাম আপনি যে বলছিলেন যে ২টা টপিক হচ্ছে আমাদের স্লাইডে নাই। ওই ২টা আমরা কোথা থেকে পড়বো তাইলে? কোন ২ টা? যে একটা অ্যালগরিদমের আরেকটা বুঝি নাই, আবার বলো। একটা অ্যালগরিদম ছিল না বলছিলেন যে স্লাইডে নাই, এটা লাস্ট ক্লাসে যে বলছিলেন। ট্রাভেলিং সেলসম্যানের গ্রিডি অ্যাপ্রোচ হ্যাঁ, হ্যাঁ। কোত্থেকে পড়বা মানে? আমি ক্লাসে পড়াই নাই? ক্লাস লেকচার দেখে পড়বা? জি ম্যাম। এমনিতে অন্য কোনো ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ম্যাম প্র্যাকটিস করা তুমি যাবে? ক্লাস করেছো? এটা আগে বলো আমাকে। কুইজ দিয়েছো? জি ম্যাম। তাহলে তোমার এই কোয়েশ্চেন এখন কোত্থেকে আসলো? কোত্থেকে পড়বো? এটা কি আমি সেলফ স্টাডি দিয়েছি? আমি তো ক্লাসেই পড়িয়েছি। আচ্ছা ম্যাম। আরেকটা কি? একটাই তো ছিল। আরেকটা কোনটা? একটাই ম্যাম। আর কোনো কিছু জানার আছে? ম্যাম কোশ্চেন কয়টা হবে? কোয়েশ্চেন হবে ৬ টা। কোয়েশ্চেন ৬ টা হবে, একটাতে হচ্ছে সাব কোয়েশ্চেন আছে। ম্যাম থিওরি টাইপ কোশ্চেনটা কেমন হবে যদি একটু মানে থিওরি বলতে কোনো ডেফিনেশন না, কনসেপচুয়াল কোয়েশ্চেন। কোনো ডেফিনেশন নাই। ম্যাম প্রতিটা কোশ্চেনে কি 6 মার্কের বা 5 মার্কের? মিক্সড, ২ ও আছে। আর কিছু জানার আছে? জানার থাকলে জিজ্ঞেস করো। মিস একটা শর্ট সাজেশন দিয়ে দেন। নো সাজেশন। আমার থেকে কি শর্ট রিভিউ নিয়েছো? এই মুহূর্তে তো রিভিউ নিয়েছো সবগুলো স্লাইডের। আর কিছু পার্সিয়াল জানার মার্ক আছে? বাড়াই দেন ম্যাম সবার। হ্যাঁ, কি? আমি বলতেছি ম্যাম পার্সিয়াল মার্ক সবাই বাড়াই দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, পার্শিয়াল মার্কিং তো হয়। সবসময় করা হয়। যেহেতু আর কোনো কোয়েশ্চেন আছে? কালকে মনে হয় পরীক্ষা আছে অনেকের। জি ম্যাম। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমরা শেষ করি। অনেকের পরীক্ষা আছে, পড়তে হবে ওদের। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন না থাকলে লিভ নাও। ম্যাম প্রিপারেশন আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।